বাবু নয়, স্যার। বাকি সব কি কোন স্যার? আমি চাই আজ থেকে সম্মান সমান সমান সবার। এক কথায় মেধাবী ছাত্র, ভালো রেজাল্ট করা স্টুডেন্ট এই মুহূর্তে কি মনে করো? স্যার, যেটার আমি একদম বিরোধী। মেধাবী ছাত্র মানে স্যার, বস, আর কি, ব্যবসায়ী, মানে একজন স্যার। এই সারাক্ষণ স্যার স্যার বলে যাওয়া একটা ক্লাস তৈরি হবে আর কি। মানে আমার অনেক দিন থেকে একটা খুব বাজে অসুখ, এই যে কাউকে স্যার বলা, এইটা পৃথিবী থেকে চলে যাক। স্যার শব্দটা যতদিন বেঁচে থাকবে ততদিন আসলে একটা অসম্মানকে বাঁচিয়ে রাখা। মাস্টারমশাই একটা দারুণ শব্দ, এই শব্দটা চলে গেল। এবং এর মধ্যে একটা, এই মাস্টারমশাই শব্দটার মধ্যে কোথাও একটা সেই নরম, সেই নস্টালজিক, সেই ঘরোয়া, সেই কাছের একটা গন্ধ আছে। তোমার মনে আছে তপন সিনহার একটা অসাধারণ সিনেমা, তাতে তার পুরনো প্রাক্তন ছাত্রগুলো যখন রাস্তায় একজনকে ফোন করছে, মাস্টারমশাই দেখে ফেলেছিল, তখন সেই ছাত্রর মুখে তপন সিনহা ডায়লগ বসিয়েছিল, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, স্যার কিন্তু বলেনি। তো এই স্যার শব্দটা না, স্যার শব্দটার মধ্যে কোথাও একটা মানে তাকে বাড়তি তার ঔদ্ধত্যকে, তার তার পজিশানকে, তার অ্যাগ্রেশনকে, তার অহংকে স্বীকার করে নেওয়া, জায়গা করে দিচ্ছে, বেশি করে অনেক বেশি জায়গা করে দিচ্ছে। এবং সে আমাকে মনে করিয়ে দিচ্ছে, তার অ্যাগ্রেশনটাকে অ্যাকসেপ্ট করছি, এবং সেও আমাকে মনে করিয়ে দিচ্ছে যে সে স্যার মানে সে অধস্তন, আমি আমি সে ঊর্ধ্বস্তন, আমি অধস্তন। শুধুমাত্র একটা ইংরেজি প্রতিশব্দই নয়। না না না, দেখো অনেক ইংরেজি প্রতিশব্দ আমরা ব্যবহারই করি। আমি বাংলার পরিবর্তে সেই শব্দগুলো ব্যবহার করতে আমরা অভ্যস্ত এবং সেটা ভালোও লাগে। কিন্তু স্যার কথাটা না, যেমন কমরেড কথাটা তো একটা দারুণ মানে ইংরেজি শব্দই, কিন্তু আমার মনে হয় ওটা ওটা বলতে আমার মন্দ লাগেনি, খারাপ লাগে। হ্যাঁ, বিশেষ কোনো রাজনৈতিক দল সেটাকে ব্যবহার করে সেটা ভিন্ন কথা, কিন্তু শব্দটা ব্যবহার করতে ভালোই লাগে। কিন্তু স্যার কথাটা না শুধু ইংরেজি বলে নয়, ওই যে বললাম ওই শব্দটার মধ্যে আসলে কোথাও না মানে তাকে অধিকার দিয়ে দিচ্ছি যে সে আমার ওপর একটু খবরদারি করছে, বস, জাস্ট বস। এই বস আর স্যার যেন কোথাও সমমাত্রিক সমগোত্রীয় হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা, সমার্থক হয়ে যাচ্ছে। তো এইটাকে না আমি ভেতরে ভেতরে নিতে পারিনি। এবং তার কারণ ওই যে আমি মাস্টারমশাইকে দেখে দেখে বড় হয়েছি। আর যেটা বলছিলাম, সকাল হলেই দেখতে পাই যে আমার মিসেস, আমার ছোট বাচ্চা, এই সবে ডিম, 6.5 বছর বয়স, আমাকে সকালে সে বলে দিয়ে চলে যায় অফিস যাওয়ার আগে যে বাচ্চাকে একটু পড়াবে। তো একটু পড়াতে বসো, সারাদিনে কী করে ও। এখন ব্যাপারটা, আমি তো ওকে এটা বলি যে তুই স্কুলে যা যা গেছিস, যা যা শিখেছিস, ওগুলো ভুলে যা, ভুলে গিয়ে আমার কাছে বস। কিন্তু যখনই না ও পড়তে বসে ওর মায়ের কাছে এবং ওর মা ওকে পড়ায়, সেটা সেটা যে কি তীব্র যুদ্ধ, কি লড়াই। কারণ সকাল হলেই যখন স্কুলটায় দিতে যায় ওর মা, তখন তো সেই একদম ব্যাটেল ফিল্ডেই সব মাগুলো এক জায়গায় জড়ো হয়ে কি আলোচনা করে। একটা সহজ প্রশ্ন তো উঠবেই এই জায়গায়, তাহলে পাঠাও কেন স্কুলে? না, আমি ব্যক্তিগতভাবে স্কুলে পাঠাতে চাইনি। এখন আমি তো অনেক কিছুই চাইনি। সেই বাচ্চাটা সবে এখনও বাঁশ গাছের পাতা কেমন, ধান গাছের পাতাতে যে শিশির পড়ে, শিশিরে কোনো কেমিক্যাল নেই, শিশির কিভাবে হয় বা শিশিরের বিন্দুটা দেখতে কি সুন্দর, এটাই সে জানে না। ফিঙে পাখি কাকে বলে, প্রজাপতি যে একটা সময় শুঁয়োপোকা হয়ে যায়, এগুলো তো দেখাই হয়নি। তাহলে এই সময় যা যা দেখা দরকার, সেই সময় তাকে নিয়ে মা টানছে, টিউশন মাস্টার টানছে, স্কুল টানছে। এই গরমের ছুটিটাতে বাচ্চাদের কী হয়েছে, কিছু সামার প্রজেক্ট দেওয়া হয়েছে, কারণ সে বসে থাকবে, তাকে কিছু ছবি আঁকতে দেওয়া হয়েছে। একটা স্ট্রাকচার কিন্তু করা আছে মোটামুটি, যে একটা ছবি আঁকবে, ফলের নাম, ফুলের নাম, মানে এইটা মোটামুটি একটা শোরুম মোটামুটি খাড়া করা আছে। কিন্তু গোডাউনে কিছু নেই, মানে শিক্ষা ব্যবস্থার ভেতরটা পুরো ফাঁকা। আইনস্টাইন যেটাকে বলেছিল যে কোনো মানুষ যদি বিশেষত্বের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের মানুষের যা গুণাবলী সেখান থেকে সরে যায়, মানে সে কুকুরে পরিণত হয়। তো আমরা কোনো একটা বিষয়ে ওই মানে কি বলবো, একটা এক্সপার্ট হয়ে উঠছি, তাহলে আমাদের বাকি বিষয়গুলো জানার দরকার নেই।
আমি যখন ধরো আমি ইংরেজির অধ্যাপক, আমি ইংরেজিটা খুব ভালো বুঝি, আমাকে বাংলা জানার দরকার নেই, জিওগ্রাফিটা জানার দরকার নেই, অর্থনীতিটা জানার দরকার নেই, জানার দরকার যে অর্থনীতিটা কী জানার দরকার, ইংরেজিতে জানি, আচ্ছা আচ্ছা, ইংরেজি ভাষায় কথা বলতে জানি। আচ্ছা ইংরেজির কথা বললে যখন তখন একটা বিষয় বলি, এই চন্দ্রচূড় সেন বলে আমাদের মাধ্যমিকের প্রথম হয়েছে এবারে, তো অনেকেই বলছে খুব এটা নিয়ে খুব চারিদিকে হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়েই শুধু ইংরেজিতে দক্ষ হওয়া যায় এমনটা নয়, বাংলা মিডিয়ামে পড়েও চন্দ্রচূড় বেশ ইংরেজিতে দক্ষ। ওই তো আবারও বললাম, এখন দক্ষতা বলতে তুমি যেটা বলতে চাইছো যে ভালো ইংরেজিতে কথা বলতে পারে, লিখতে পারে, বলতে পারে, পড়তে পারে। গোয়াতে যে ঝাঁটায় সে ইংরেজিতে কথা বলে, সে যে ঝাঁট দেয় যে চুরি বিক্রি করে সবাই ফ্লুয়েন্ট, কারণ সেখানে তো বলতেই হবে। এতে মানে ইংরেজিটা জেনে ফেললে আমি কি জেনে ফেললাম, আমি ইংরেজিতে কথা বলতে জানি মানে কি, আমি জ্ঞানবিজ্ঞান ভীষণ জ্ঞানবিজ্ঞান জেনে গেলাম, কেন বাংলা ভাষায় জ্ঞানবিজ্ঞান জানা যায় না, ইতিহাস জানা যায় না, অর্থনীতি জানা যায় না। তো তাহলে ইংল্যান্ডের লোক ইংরেজি জানে, তারা কি মানে সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী একটা দেশ, যারা মানুষের জন্য লড়ে যাচ্ছে, মানুষের বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, মানুষের ভ্যালুগুলোকে রক্ষা করার জন্য লড়ে যাচ্ছে। আমাদের সারা পৃথিবীতে ক শতাংশ লোক ইংরেজিতে কথা বলে? ম্যাক্সিমাম 38-40% লোক সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলে। তো তারা কি করছে? তারা ইংরেজিতে যারা কথা বলছে তারা সারা পৃথিবীর পায়োনিয়ার, সারা পৃথিবীটাকে আগামী দিনে সেই ইংরেজি ভাষী লোকগুলোই কি পথ দেখাবে? আদপে তো না। ইংরেজিটা অ্যাকচুয়ালি, হ্যাঁ ইংরেজি জানা দরকার, ইংরেজিটা নিশ্চয়ই শিখবো, আমার মাতৃভাষাকেও জানবো। ইংরেজি যারা কথা বলে আমার খারাপ লাগে না। ইংরেজি ভাষায় আসলে ইংরেজি ভাষাটা তো এসেছিলো একটা প্রয়োজনের জন্য, ইংরেজিরা নিয়ে এসেছিলো আমাদেরকে দাস বানাবার জন্য। মিশনারিদের টাকা দিল, তারা আমাদেরকে ইংরেজিটা যাতে দ্রুত শিখিয়ে দিতে পারে, কারণ তাদের কাজের জন্য তো দাস দরকার, চাকর বাকর দরকার, তারা কমিউনিকেট করবে কী করে? আমার সাথে যে ব্রিজটা, মূলত মানুষের সাথে মানুষের ব্রিজটা কী দিয়ে হয়? ভাষা দিয়ে। তো সেইটা তো ধরো একটা সাথে তোমাকে একদিন বলছিলাম না যে ধরো উত্তর ভারতে রামের বাড়ি আর দক্ষিণ ভারতে হচ্ছে তোমার রাবণের ঘর, মানে শ্রীলঙ্কা। তো রাম যদি রাবণের কাছে গেল, গিয়ে রাবণের সাথে রামের যে কথোপকথন, যে ব্রিজটা, সেটা কী ভাষায় হবে? কারণ সাউথের ভাষা আলাদা, আর উত্তরবঙ্গে মানে উত্তর ভারতের ভাষা সংস্কৃত, আর ওখানে তো তামিল তেলেগু, তার দুটো ভাষা যোজন যোজন দূরত্ব। তা দুটো ভাষা যদি আলাদা আলাদা হয়, দুটো মানুষের সাথে কমিউনিকেট করবে কী করে? তো আমার তো মনে হয়নি তখন ইংরেজি ভাষা ছিল। এখন যেমন ইংরেজি ভাষাটা যে আন্তর্জাতিক, কোথাও গেলে তুমি কমিউনিকেট করতে ইংরেজি ভাষাটা জানলে তোমার সুবিধে হবে, এটা কাজের ভাষা, চট করে তুমি সেই দেশের লোকের সাথে তোমার প্রয়োজনীয় কথাটা মিটিয়ে নিতে পারবে। তো তার বাইরে আমি ইংরেজি জানি মানে আমার ল্যাজ গজিয়ে গেছে, আমি ইংরেজি জানি মানে আমি বিশ্ব সাহিত্য, বিশ্ব জ্ঞানবিজ্ঞান জেনে গেছি। আমার তো মনে হয় যারা ইংরেজি, এই স্পোকেন ইংলিশ মানে এটা কি একটা স্টেটাস সিম্বল আর কিছু না। আমি বাঙালি, কিন্তু আমি ইংরেজি জানি ভাই, চট চট কথা বলতে পারি। মানে সে কী জানে? সে শেলি জানে, সে কিটস জানে, সে বায়রন জানে, সে চসারের ক্যান্টারবারি টেলস পড়ে ফেলেছে। আশা করবো সেই রেনেসাঁ আন্দোলনটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, তো ইংরেজিতে জেনে গেছে। তো আমি বলছি আমাদের সারা পৃথিবীতে ইংরেজি ভাষা পৃথিবীর সমস্ত ভাষাকে নিয়েছে। প্রথমে তো জার্মানির সবচেয়ে প্রাচীন ভাষা, তারপরে তো ফরাসি ভাষা, ল্যাটিন ভাষা, সমস্ত ভাষা এসে আধিপত্য বিস্তার করছে ইংল্যান্ডের উপর। ধরো ব্রিটেন বলে যে দেশটাকে আমরা বলি, ফরাসিরা তো ওই দেশটার নাম দিল ব্রিটেন, একটা ব্রিটেন বলে একটা জায়গা ছিল, সেই জন্য নামটা ব্রিটেন। তো তারা ওই দেশে এলো, আধিপত্য বিস্তার করলো, সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে শোষণ করলো, জানার পর তাদের ভাষাগুলো নিয়ে এসেছিলো। ফরাসিরা তাদের ভাষা এনেছে, জার্মানিরা তাদের ভাষা এনেছে, ল্যাটিনরা তাদের ভাষা এনেছে। কারণ কি? ওই ইংরেজি মানে ব্রিটেনটাকে তাদের করায়ত্ত রাখবে, তাদের আয়ত্তে রাখবে। তো সব দেশের মানুষই তো, একটা জাতি যখন অন্য জাতির প্রতি তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে, তার ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে যাবে প্রভাব বিস্তার করতে, তাহলে সেই দেশের ভাষাটা জেনে গেলে তার লাভ। তাহলে সেই দেশের মানুষের সাথে কথা বলবে কী করে, মালপত্র বিচবে কী করে? এটা তো একটা মানে দোকান সংস্কৃতি, রেলপথ বিস্তারের মতোই একদম। এইটা দোকান সংস্কৃতির একটা পার্ট। আমার উন্নয়ন করবে বলে একদমই না, আমাকে দোকানদারিটা করতে হবে, না সেটা তোমার কাজে লেগে গেছে এখন, সেটা ভিন্ন কথা। মানে বন্দুকটা বানিয়েছিল আসলে শত্রুকে মারার জন্য নয়, তার দাসত্ব না করলে তাকে সে মারবে, পায়ের তলায় রাখার জন্য। এবং তুমি সেটা কায়দা কানুন করে বললেন না, যারা দুষ্কৃতী, যারা ক্রিমিনাল, তাদেরকে বধ করার জন্য আমার বন্দুকটা থাকবে। আমি বলছি দুষ্কৃতী কোথা থেকে? মায়ের পেট থেকে আসে। ক্রিমিনাল মায়ের পেট থেকে আসে। তাহলে এমন একটা সোশ্যাল কন্ডিশন আমরা রেখেছি যেখানে দুষ্কৃতি তৈরি হয়ে যাচ্ছে, কোথা থেকে হচ্ছে? তাহলে সেই এমন একটা সমাজ ব্যবস্থা আমরা রেখেছি রেডি, যেখানে বন্দুকও রাখতে হবে, জেলখানাও রাখতে হবে, আবার এদিকে আমরা চোর ডাকাতও থাকবে। তাহলে এই সমাজ ব্যবস্থার গোড়ার কথা কি? গোড়ার কথাটা কি? যাতে জেলখানাও থাকবে, আবার চোরও থাকবে, আবার পুলিশও থাকবে। এই গোটা সিস্টেমটা কিভাবে থাকবে এবং সেখান থেকে ফয়দাটা কিভাবে লোটা হবে, লাভটা লোটা হবে, এটার মানে তাদের হার্ড ডিস্কে তৈরি হচ্ছে, তারা রেখেছে, সেখান থেকে অপারেট করছে তারা। ফলে আমরা সেই অপারেশন অনুযায়ী তারা যেভাবে অপারেট করছে আমরা সেভাবে চলছি, হাঁটছি, ফিরছি রোবটের মতো। আমাদের তো কিছু করার নেই। তবে হ্যাঁ, ইংরেজি ভাষাটা আবারও বলবো,
যে আমার ইংরেজির প্রতি কোনো বৈরিতা নেই, মানে কোনো বৈরিতা নেই, ইংরেজি শেখা দরকার, শিখলে ভালো, জানলে ভালো, কিন্তু ইংরেজি শিখতেই হবে, এই যে কম্পালসান, না জানলে তুমি মানে মানে কী বলবো, অনেক পৃথিবীর, আমাদের রামপ্রসাদ তো ইংরেজি জানেই না। তো আমার মনে হয় বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে রামপ্রসাদের গান বেঁচে থাকবে, লালন গীতি বেঁচে থাকবে। হ্যাঁ, তো এর জন্য ইংরেজির কোথাও, ইংরেজির সাথে কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয়নি। একটা বাংলা ভাষা নিয়ে তো আন্দোলন হয়ে গেল, মানে বাংলা ভাষা বাঁচাও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আমাদের মাতৃভাষাটা আগে, যেটাকে মানে স্বীকার করে নিতে হয়েছে। প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু মাতৃভাষা আছে, যেটা আমি জন্মের পর যে ভাষাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলতে চলতে কথা বলতে শিখেছি, মা বলতে শিখেছি, গাছের পাতা জোনাকি কাদামাটি ঘাঁটতে ঘাঁটতে আমি যে ভাষাটা আমার ভেতরে ঢুকিয়েছি, যে ভাষায় আমি বড় হয়েছি, সেটা আমার মাতৃভাষা। তো তার বাইরে আমি ইংরেজি কেন, আমি যত ভাষা শিখবো ভালো। তো সুনীল গঙ্গোপাধ্যায় অনেকগুলো ভাষা জানতো, তাতে কি, তাকে কি বলা হয় যে ও সে কি বলতো, আমি কি ইংরেজি জানি? আমি যতগুলো সুনীলবাবুর কথোপকথন দেখেছি, লাইভ দেখেছি বা টিভিতে দেখেছি, খুব একটা ইংরেজি বলতেন এমন না। আবার যিনি কথায় কথায় বাংলার সাথে ইংরেজি বলে, সেটাও যে আমার খারাপ লেগে তাও না, অসুবিধার কিছু নেই। ইংরেজি বাংলা মিশিয়েও আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ভাষা তো তৈরি হচ্ছে। শেক্সপিয়ার যখন তার সাহিত্যে নিয়ে এলো, সে চসারের যুগের সাহিত্য তখন ছিল না। ক্যান্টারবারি টেলস যখন তৈরি হয় চসারের মধ্যযুগে, তখন ইংরেজি যা ছিল, আবার শেক্সপিয়ার ধরা এদিকে 500 বছর আগে যে আধুনিক ইংরেজি শুরু করলো, সেখানে তো শেক্সপিয়ার প্রায় 1000 খানেক নতুন নতুন ভাষা তার মতো করে ইংরেজি ঢুকিয়ে দিল, তার নিজের ভাষা সেগুলো। তো ইংরেজি এরকম বহু ভাষা নিচ্ছে বিভিন্ন, আমাদের ধরো জঙ্গল বলে একটা ভাষা আছে, এটা ইংরেজি ভাষা নাকি, ইংরেজি নিয়ে নিয়েছে। জেলখানা যেটাকে, জেল ভাষা মানে ওই নিয়ে নিয়েছে ওরা। তাই ইংরেজি ভাষাটা সমৃদ্ধ হচ্ছে, ভালো ভাষা একটা, যে খুব ফ্লেক্সিবল ভাষা, সব ভাষাই তো অ্যাডাপ্ট করে একদম, যে অনেক ফ্লেক্সিবল, যার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, সে তো বড় ভাষা। তার কাছে যেতে অসুবিধের কী আছে? আমার কোনো এরকম সংকীর্ণতা নেই যে আমি যাব না, একটা ফ্লেক্সিবিলিটির কাছে সবাই যাব, কিন্তু আমি এমনটা না যে আমার ওই ফ্লেক্সিবিলিটির কাছে আমি ঢুকে যাব, আমাকে খুঁজে পাওয়া যাবে না। আমাকে না, আমার অস্তিত্ব না বিপন্ন হয়ে পড়ে, আমি ওটার কাছে যাব, আমার নিজেকেও বাঁচিয়ে রাখবো। মানে একটা গাছ আকাশের দিকে ডালপালা মেলে দেবে, কিন্তু শেকড়টা তো থাকবে, শেকড়টা তার অনেক গভীরে থাকবে, না তো বা গাছটা তো মারা পড়বে। তো প্রত্যেকে তার মাতৃভাষার প্রতি অনুগত থাকবে, জানবে, বুঝবে। তো আমার বক্তব্য আজকে ইংরেজি ভাষা নিয়ে, ইংরেজি ভাষাটা যে জায়গায় এসেছে, সেটা এই কর্পোরেট সেকশন ওটাকে তার ব্যবসায়ীর জন্য দোকান খুলেছে, সব জায়গায় স্পোকেন ইংলিশ। মদ্যপান না করলে যেমন সমাজে পুরুষ বলে ভাবে না, ইংরেজি না শিখলে তুমি শিক্ষিত হবে। তো আমি এত ইংরেজি যেন অশিক্ষিতকে জানি, মানে আমি তো আমার দেখা ইংরেজি যেন অশিক্ষিতকেই বেশি জানি, প্রচুর ইংরেজি জানে, কিন্তু সেই অশিক্ষিতগুলোকে আমি জানি, আমি দেখেছি। এত অশিক্ষিত, মানে কি বলবো, তার চেয়ে একজন ভিখিরি বরং, যে আঞ্চলিক ভাষায় কথা বলে, তাকে অনেক শিক্ষিত বলবো। তো ব্যাপারটা এই, ইংরেজি ভাষার মানে আমরা ইংরেজিরও তো অনেক কিছু আছে, মানে আমেরিকার, জার্মানির, অস্ট্রেলিয়ার ইংরেজি ভাষার ফোনেটিক সব আলাদা আলাদা, ধ্বনিতত্ত্ব আলাদা আলাদা, সব উচ্চারণ আলাদা আলাদা। বাংলা ভাষারও তাই, শিলংয়ের ভাষা, ঢাকার ভাষা তো একরকম নাকি উচ্চারণ? নিশ্চয়ই একই রকম নয়। এবার একটা স্ট্যান্ডার্ড ভাষা কলকাতার ভাষাকে আমরা বলি, তো আমি স্ট্যান্ডার্ড ভাষায় লিখবো, ওটা আমার লিখিত ভাষা। কিন্তু আমি যদি রিজিওনাল ভাষাগুলোকে ভুলে যাই, তাকে মেরে দিই, একটা ভাষা অন্য ভাষার ঘাড়ে গিয়ে তাকে ধ্বংস করে দিই, এইটা রক্ষা করা, শেকড় বিচ্ছিন্ন হওয়া, আমার এইটার প্রতি একটা দায়িত্ব পালন করি। সে যত রকম রিজিওনাল ভাষা আছে, সে আদিবাসী ভাষা হতে পারে, সে যত রকম ভাষা হয়ে অলচিকি, মানে যেগুলোকে বলি সব ভাষা। আমাদের বাংলা ভাষারই তুমি তমলুক লাইনের আলাদা ভাষা, ঘাটালের দিকে একটা অন্যরকম ভাষা চলে, কাঁথির দিকে একটা অন্যরকম ভাষা, হ্যাঁ, মানে বেশ ভালো লাগে শুনতে এগুলো। তো প্রত্যেকে তার কারণ ওই ভাষায় সে স্বতঃস্ফূর্ত, সে তার কষ্ট, বেদনা, দুঃখ, যন্ত্রণা, সে তার ওই ভাষা দিয়ে যত সহজে আমাকে বলতে, তাদের আপনজনকে শেয়ার করতে পারবে, সেখানে একটা অন্যের ভাষায় অত সহজ হবে না সে। হ্যাঁ, তাকে শিখে নিতে হবে, কারণ একটা পড়াশুনোর ভাষা নিশ্চয়ই আছে, এই লিখিত ভাষা, সেটা জানা তো উচিতই, জানতেই হবে আমাদের লেখাপড়ার জন্য। তো আমি বলবো ইংরেজিটা জেনে গেলে আমি খুব বেশি মানে জ্ঞানী হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, এইটা নয়। সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী 15 থেকে 16টা ভাষা জানতেন, শুধু ইংরেজি কেন। তো তার যে এত ভাষা জানা, এত ভাষার পরিধি, তার সমস্ত শিল্পকর্মে, তার সারা জীবনের কাজে তার এফেক্ট পড়েছে। বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য উপন্যাসিক মূলত বেশি লেখেন, লেখিকা, এবং তিনি এবিপি আনন্দে আসেন, ঘাট নাড়ি নাড়ি খুব স্মার্টভাবে কথা বলেন, যেটা তথাকথিত স্মার্ট, এবং আধুনিক লেখেন। তিনি আমাকে বলছেন, আরে আপনাদের পাঁশকুড়া তো ফুলের শহর, মানে একদিন বলছেন কথা বলতে বলতে, কেন কখনো হয়তো এখান দিয়ে গেছে, ক্ষীরায়ের ওই চারিদিকে অনেক ফুলের বাগান, অনেক অজস্র ফুল দেখেছে। তো
যেমন এগুলো সবার জীবনই হয়েছে। রবীন্দ্রনাথও একসময় ইটালি দেখে এসছেন, রাশিয়া দেখে এসছেন, তারপরে আবার গিয়ে তার মনে হয়েছে না। তো আমরা বোধহয় এইভাবেই দেখি, ওই ট্রেনে যেতে যেতে ফুল দেখেছে, পাঁশকুড়া ফুলের শহর হয়ে গেছে। পাঁশকুড়ার প্ল্যাটফর্মে দুদিকে দিনের বেলা মদ বিক্রি হচ্ছে, এখানে আরও কত কিছু বিক্রি হয়, চোখের কাজল বিক্রি হয়ে যায়। আমরা আমাদেরকে কেনার জন্য লোক প্রস্তুত হয়ে আছে, আমরা আমাদেরকে বিচ্ছি, আমরা নিজেরা কিনছি। মানুষ কেনা বেচা যেখানে হচ্ছে সেখানে ফুলের শহর। এবং কে বলছে একজন আধুনিক লেখিকা, মানে একজন আধুনিক লেখিকা যদি পাঁশকুড়াকে ফুলের শহর বলে এবং একবারে গণ্ডগ্রাম কোনো গ্রামে গিয়ে যদি বলে এখন এটা গ্রাম, তাহলে তিনি কিসের আধুনিক? আমার মনে হয় গ্রাম আর নেই, গ্রামটাই নেই, ফুলের শহর। এই শহর বলতে পারা যায়, সেটা আলাদা কথা। সেটা ফুলের শহর কি মানে শুকরের শহর কি মদের শহর, এটা আলাদা কথা। কিন্তু গ্রাম বলতে যে ব্যাপারটা সেটা আর নেই। এবং এটা তো খুব স্বাভাবিক নিয়মেই ভাঙতে 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 যাচ্ছে। যেমন ইংরেজি খেতে খেতে যাচ্ছে আমাদের ভাষা অন্যান্য ভাষাকে, ঠিক আমাদের এই যা কিছু ওদের জন্যই হবে। মানে যারা ব্যবসা করবে, মানে যারা পয়সা মুনাফা মুনাফা আরও টাকা আরও টাকা, তার তো কোনো লিমিটেশান নেই, তারা তো ওটাই চাইবে। ফলে তারা আমাদের সব কিছু গুঁড়িয়ে খেতে 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 যাবে এবং আমাদেরকে বলবে ভাই তুমি এসো, তুমিও খাও। মানে আমাদেরকে 2 টাকা 5 টাকা দেবে, কারণ আমাদের ভিখিরি তো, ছুঁড়ে দেবে, দিয়ে তারা আমাদের কাছ থেকে 100,000 নিয়ে চলে যাবে। ওই 2 টাকা 5 টাকাতেই আমরা তাদের জন্য বিজ্ঞাপন দেবো। ওই যেমন চন্দ্রচূড় দেবে, বা ওই যে মেয়েটি বলছে আমি কি সাংবাদিক হব, অত ভালো রেজাল্ট করেছে সাংবাদিক হবে, ইংরেজিতে 99, খুব মানে দারুণ, ওকে ধন্যবাদ। ইতিহাসে 100, কিন্তু সে টিচার হবে না, সাংবাদিক হবে। এটা রেয়ার, ভালো লাগছে শুনে। কিন্তু তিনি আবার সে সাংবাদিক হবে, কিন্তু তার 4-5টা সম্পর্কে আমার আগ্রহ নেই। তার রাস্তায় যে ছেলেগুলো আন্দোলন করছে কারণ চাকরি পায়নি বলে, ওটা নিয়ে তার আগ্রহ নেই, কারণ তার তো চাকরির প্রতি মানে তার টিচারের প্রতি আগ্রহ নেই। আমি বলছি আমি তো জীবনে টিচার হতে কখনোই চাইনি, আর উচ্চশিক্ষার প্রতি আমার আগ্রহ ছিল না। কিন্তু কেন মানুষ টিচার হতে চায়, ওরা কেন রাস্তায় বসে আছে, টিচার কী জিনিস, টিচার হলে কি হয়, ল্যাজ বেরোয় নাকি, এ সম্পর্কে আমার ধারণা গড়ে উঠবে না, আমি জানবো না আমার সমাজটাকে, তাহলে আমি আবার কি হবো না, সাংবাদিক হবো। ওই কথাটা বলছে তো, সাংবাদিক হবো। প্রত্যেকটা বিষয়ে 100 নম্বর পেয়েছে, প্রত্যেকটা নম্বর 100, ইংরেজি বাদ দিয়ে সবে 100 পেয়েছে। তার মানে ব্যাপারটা কত ইজি, মানে আমার 100 পাওয়াটা কত ইজি, মানে অনেক বেশি পড়ে ফেললাম, ঢেলে ফেললাম, 100 পেয়ে গেলাম। মানে এরকম হয়ে গেল নাকি, আমার 4-5টা সম্পর্কে না জেনেও আমি 100 পেতে পারি, দরকার নেই আমার 4-5টা সম্পর্কে জানা। তাহলে আমরা মানে আমাদেরকে কত সহজে অশিক্ষিত বানিয়ে রাখা যায়, আমাদেরকে হায়ার এডুকেশন দিয়ে, আমাদেরকে 100 দিয়ে কত সহজে নির্বোধ বানিয়ে রাখা যায়, কত সহজে আমাদেরকে মানে হাতে শেকল পরিয়ে রেখে দেওয়া যায়, কত সহজে আমাদের দাস বানিয়ে ফেলা যায় 100 দিয়ে, মানে কত সহজে। মানে ওই যাদেরকে 100 দেওয়া হয় তাদেরকেই মূলত সহজে দাস বানানো যায়। অথচ এদিকে চন্দ্রচূড় বলো, আর এই যে মেয়েটি আর্টসের সবে 100 পেয়েছে, এরা সব দারুণ দারুণ কথা বলছে। এইগুলো ব্যাপারটা কি? এরা বলছে কৌতূহল তোমাকে শেখাবে, প্রত্যেক দুজনেই বলছে, কিন্তু আরও তোমার জানার আগ্রহী কৌতূহলী তোমাকে শেখাবে অনেক কিছু। ব্যাপারটার মধ্যে না, এই ব্যাপারটা নিয়ে কিছু বলার নেই আমার। এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো তোমাকে আগের দিনও বলেছি যে দেখো, তুমি রাস্তায় বেরোলেই চারপাশে দেখবে দেয়ালে সব, কোন লোকগুলোর দেয়ালে রবীন্দ্রনাথ গান্ধীজি সব খাটানো হয়ে আছে। তো একটা ভালো কথা বলছে মানে একটা লোক খুব ভালো, এরকম জায়গায় এখনো বোধহয় 2024 যদি কেউ থেকে থাকে, মানে আমার কিছু করার নেই। কৌতূহলকে বাড়াবে মানে না, কৌতূহল বলতে কি আমার জানা নেই, কাকে বলে কৌতূহল, সেটা এখন কি আছে, থাকা সম্ভব, এখন কি থাকা সম্ভব? চার্লি চ্যাপলিন একটা কথা বলেছিল যে লিটারেচার হচ্ছে যে মানে কি বলবো, একটা লাভ লেটার টু ওয়ার্ল্ড। মানে আমি সমস্ত সৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি যা কিছু করছি সেটা আসলে একটা প্রেমপত্র। তো আমার জীবনে প্রেমটা কোথায়, আমার জীবনে রোমান্সটা কোথায়? মানে আমার তো সব কিছু জেনে ফেলেছি আমি, আমার বাচ্চাটাও পরে তৈরি হবে ল্যাবে, আমি অর্ডার দেবো, বাচ্চা ল্যাব থেকে আমাকে বানিয়ে দিয়ে দেবে। আমি কীরকম মেধা চাই, কীরকম গায়ের রং চাই, কীরকম শিক্ষা চাই, যা চাই আমার বাচ্চার কীরকম চাই, ঠিকমতো অর্ডার দেবো, আমি আমার সাপ্লাই করে দেবো আমার শিশুটাকে। একটা মানে তুমি যে একটা বাচ্চা নেবে না, তোমার আর কষ্ট করেই 10 মাস 10 দিন তোমাকে আর গর্ভধারণ করার দরকার নেই, মা হওয়ার দরকার নেই। যতই জানো না কেন, কৌতূহল কিন্তু সীমাহীন, তুমি যত জানবে আরো জানার তো কোনো শেষ নেই। আমি বলছি, আমি অন্য জায়গাটা বলতে চাইছি, সত্যি কি এই শিক্ষা পদ্ধতি বা এই না, তোমাকে দেখো কৌতূহল, তুমি যে কথাটা বললে ওটা ওই জায়গাতে আসছি, মানে কৌতূহল সীমাহীন যে কথাটা বললে, ওই কথাটা জানো বললে, ওই সীমাহীন শব্দটা জানো।
আমি বলছি তুমি যদি একবারে দরজাটা মানে ধরো রবীন্দ্রনাথের ওই জানালা যদি না খোলা থাকতো, না খুলতো, মানে আমি যতদূর জানবো তারপর থেকে তো আরো জানার আছে। না তুমি কি করে জানবে? তোমার চারপাশে দিকে দরজাটা বন্ধ থাকে, আচ্ছা তোমার চারপাশের দরজা যদি বন্ধ থাকে, একটা জানলা তো খুলতে হবে, তাহলে তুমি বুঝবে ওই পাশটা কিছু আছে, ওই তো দেখা যাচ্ছে। সে পাঁচমোড়া পাহাড় কি দেখা যাচ্ছিল? আচ্ছা আদৌ দেখা যাচ্ছিল না, কিন্তু সে দেখতে পাচ্ছিল ওই জানালাটা দিয়ে। আচ্ছা ওই দইওয়ালার মধ্য দিয়ে সে কত কিছু বিশ্ব ভ্রমণ করছে, আচ্ছা আচ্ছা চারপাশ দেখতে পাচ্ছে দইওয়ালাকে দিয়ে। আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা তোমার সামনে একটা দইওয়ালা চাই, আচ্ছা তোমার একটা সেই জায়গা, তোমার জানালা দরজা সব বন্ধ, সেটার তোমাকে 24 ঘন্টা সীমার মধ্যে রেখে দিয়েছে, রাখা হয় একটা চৌবাচ্চার মধ্যে তোমাকে ফেলে দিয়েছে। তো তুমি কি করে সমুদ্রের দিকে যাবে? নদী রাখলে তো তোমাকে তুমি সমুদ্রে গিয়ে মিলিত হবে, তোমাকে তো ডোবা বানিয়ে ফেলেছে। তা ডোবা কি করে তুমি সেই সমুদ্রে মিলিত হবে? পুকুর কখনো সমুদ্রে মিলিত হয়? হ্যাঁ, বন্যা হলে হয়, একটা ফ্লাড হয়ে গেলে, বন্যা হয়ে গেলে যে কৌতূহল চারিপাশ উপচে পড়ে তুমি ওই দিকে ধেয়ে যাবে। সেটা কি? সেটা বিপর্যয়, ডিজাস্টার। তো এরকম ডিজাস্টারের মধ্য দিয়ে আমার মনে হয়নি কোনো রোমান্স ক্রিয়েট হয়। ফার্স্ট বয় এরকম বলছে কেন? ও জানে কৌতূহল শব্দটা, তাই বলছে, আর কিছু না। ও কৌতূহল শব্দটা জানে। কৌতূহল শব্দটা আসলে মানে দেয়াল থাকে না যেখানে, দেয়ালের ভেতর কৌতূহল থাকে না, দেয়ালটাকে ভাঙতে হয়। এত দেয়ালের ভেতরে কৌতূহল তৈরি হয় নাকি? স্কুলের মধ্যে কৌতূহল তৈরি হয়। আজকের যে সিস্টেমেটিক পড়াশুনো, সেখানে কৌতূহল তৈরি হয় লেখাপড়ার মধ্যে? আমার জানা নেই এখানে কী কৌতূহল তৈরি হয়। একটা কারখানায় তুমি কী কৌতূহলী হবে? আজকে তো একটা ফ্যাক্টরি, মানে শিক্ষা ব্যবস্থা তো আসলে একটা কোম্পানি, হ্যাঁ, স্কুল কোম্পানি, এগুলো কোম্পানি এক একটা। এখানে তুমি তোমার কৌতূহলকে বাঁচিয়ে রাখবে কীভাবে? কৌতূহল কি ওরকম জিনিস নাকি? প্রকৃতিই নেই, নেচার তোমার কৌতূহলটাকে বাঁচিয়ে রাখে। আজকের শিক্ষায় কোথাও কোথাও তোমাকে ফ্যান্টাসাইজ করার মতো কোনো সোর্স আছে? মানে তোমাকে কোথাও নিয়ে চলে যাবে। ধরো তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তুমি একটু আগে বলছিলে না যে মণিকে তার মা বলছে ছাদে যাচ্ছিস তো, গিয়ে গাছের দিকে তাকিয়ে বসে থাক, তুই সায়েন্স নিয়েছিস ভুলে যাচ্ছিস। তাহলে কি ভয়ঙ্কর! মানে সে যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে বা পড়বে, সে ছাদে গিয়ে গাছের দিকে তাকিয়ে বসে থাকলে হবে তার? তো তার মানে কি? মানে এইটাকে যদি আমরা পড়া বলি, এটাকে যদি বিজ্ঞান বলি, তাহলে বিজ্ঞানের নতুন কোনো ডেফিনেশান তৈরি হলো, বিজ্ঞান বলতে নতুন কোনো ভাবনা তৈরি হলো। মানে বিজ্ঞান বলতে আমরা যা জানি, মানে আমি অন্তত যা জানি তার বাইরে কিছু নতুন কিছু বিজ্ঞান। মানে আমি বিজ্ঞান নিয়ে পড়বো, তার আমার গাছের পাতা দেখা যাবে না, গান গাওয়া যাবে না, আকাশের দিকে তাকানো যাবে না, আমার প্রেমে পড়া যাবে না। মানে আমাকে শুধু পড়ে নিতে হবে। মানে পড়ে নিতে হবে মানে কি, কতগুলো থিওরিটিক্যালি কিছু জিনিস আমাকে গলদকরণ করতে হবে, মুখস্থ করতে হবে, করে আমাকে ঠিকঠাক খাতায় সুন্দর করে সেগুলো এঁকে এঁকে দিতে পারলে, রেখে দিতে পারলে একটা নাম্বার পাবো, তারপর একটা বিজনেসম্যান হয়ে উঠবো। মানে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, আমি ভালো ইনকাম করব, আমি আমার জীবনটা পরের জেনারেশন মানে জেনারেশন টু জেনারেশন আমি খুব ভোগ করবো। মানে আমার জীবনটার খাওয়া পড়া ভোগ মানে কি, নৈসর্গিক কোনো ভোগ নয়। আমাদের জীবন থেকে তো নৈসর্গ বাতিল হয়ে গেছে, প্রকৃতি পুরো বাতিল হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। গোটা শিক্ষায় আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের স্কুলিংয়ে যা শিখি, সেখানে প্রকৃতির কোনো ছিটে ফোঁটা আছে? আমাদেরকে প্রকৃতি থেকে বাদ দিয়ে ফেলা হয়েছে। আমাদের জীবনে আকাশ থাকবে না, পাখি থাকবে না, গাছ থাকবে না। হ্যাঁ, কি থাকবে? বৎসরে 11টা দিন, দুর্গাপুজো, কালী পুজোয় ভালো করে সেজে গুজে তুমি মঞ্চে উঠে একবার তুমি মাগো আমায় ছুটি দিতে বল, এটা পড়ে এইটা তুমি মঞ্চে বলে ফেলবে, ব্যাস। তুমি রবীন্দ্রনাথের এই ছড়াটা বলে ফেলেছো না? তুমি সায়েন্স নিয়ে মারামারি করছো, কাটাকাটি করছো, রক্তারক্তি হচ্ছ, নিজে অন্যকে রক্তারক্তি করছো, কিন্তু একদিন পাড়ার মঞ্চে গিয়ে মাগো আমায় ছুটি দিতে বল রবীন্দ্রনাথের কবিতাটা বলে ফেললে। মানে ভাবা যায়? রবীন্দ্রনাথকে আমি রাখবো কোথায়? আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ বলে যিনি ছিলেন, আজকে কোথাও তিনি নেই, কোথাও তিনি নেই। এবং যদি কোথাও থাকে, সেই থাকাটা অবশ্যই সেটা ক্রাইম। আমি বলবো সমস্ত রবীন্দ্রনাথ, সমস্ত বড় মানুষদের সমস্ত জায়গা থেকে ছিনতাই করে নিয়ে মাটির তলায় গোপন করে রাখা উচিত। মানে তুমি দেখবে যত সমস্ত চোর, ছ্যাঁচোর, পলিটিশিয়ান, চিটিংবাজ, লোফার, তাদের দেয়ালে দেয়ালে খাটানো হয়ে আছে গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের ওয়ালে সবাই বড় মানুষদের ছবি। এবং বাকি এডুকেশনে কি দেখানো হচ্ছে না, মোটামুটি একটা সামারে একটা সোশ্যাল প্রোগ্রাম স্কুলে হয়ে যাবে, সেদিন সবাই নাচুকুঁদু করবে স্কুলে সেজে গুজে, একটু রবীন্দ্র, একটু কত্থক, মোটামুটি একটু ওড়িশি, যে যা, সেখানেও মারামারি। সেখানেও মানে সে যে কেন নাচতে গেছে, সে যে কেন রবীন্দ্রনাথ রিসাইটেশন করতে গেছে, বা যে সমস্ত দোকানগুলো খুলে বসে আছে যারা রবীন্দ্রনাথের আবৃত্তি শেখাচ্ছে, জীবনানন্দ শেখাচ্ছে, একবারে ব্রততী থেকে শুরু করে পাড়ার বিপিন চ্যাটার্জি,
যে সমস্ত স্কুলগুলো খুলে বসেছে আবৃত্তি শেখা, গলা তৈরি করো, সুন্দর করে দোকানে বেচো আবৃত্তিগুলো, মানে বড় বড় মানুষের কবিদের লেখা কবিতাগুলো বেচাকেনা করো। কী হয় আমাদের জীবনে, কি ইম্প্যাক্ট দিচ্ছে তার, মানে যারা ওই দোকানগুলো খুলে বসে সেই ব্রততী বা বিপিন চ্যাটার্জি, তাদের জীবনটাই বা কি অন্য ধরনের। তারা তো এইখানেই বেঁচে আছে, এইভাবেই বেঁচে আছে, এই লড়াইয়ের মধ্যে বেঁচে আছে। বরং আর একজন ওই যুদ্ধ বা ব্যাটেল ফিল্ডে যাওয়ার জন্য আর একজন কাউকে তৈরি করছে, মানে যারা আবৃত্তি করছে আবৃত্তিকারে মারামারি, ওর গলার থেকে আমার গলা ভালো, আমার দোকানটা একটু বেশি মাল আছে, তার মানে তুমি আমি অমুক লোকের শিষ্য, আচ্ছা আমি তার কাছে আবৃত্তিটা শিখেছি, মানে পুরোটাই মারামারি। পুরোটাই আমরা এবং একটা যুদ্ধের মধ্যে আছি এবং মানে স্কুলিংয়ে শিক্ষায় মারামারি যুদ্ধ ছাড়া এতটুকু কোনো ছায়া শীতল বসে থাকার সুস্থ সবল সম্পর্কের কথা আজকে শিক্ষা বলেনি। সুস্থ সম্পর্কের কথা পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার কথা বলে আজকের শিক্ষা। আজকের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি কোনো সম্পর্ককে বজায় রাখা যায়, সেটাও এক ধরনের চালাকি, সেটাও এক ধরনের মেকআপ। আমি তো একদিন পরিষ্কার আমার ম্যাডামকে গিয়ে একদিন বললাম আমার বাচ্চাটা স্কুল কম যায়, তো আমি চাইও নি আমার বাচ্চা খুব একটা স্কুল যাক, মানে সেটা ওই চন্দ্রচূড় সেন যেমন স্কুল যায়নি, না গিয়ে সে রেজাল্ট করেছে, পড়াশোনা ভালো করেছে, স্কুল না যেটা তার কাছে মানে বেনিফিট হয়ে দাঁড়িয়েছে, আমি সেই অর্থে স্কুলটা কম ওকে পাঠাতে চাই এমনটা না। মানে চন্দ্রচূড় স্কুল না গিয়ে ঘরে পড়তে চেয়েছে, আরও বেশি সে মানে কালেকশন করতে চেয়েছে, মানে স্টোর বাড়াতে চেয়েছে, কারণ তাকে যুদ্ধে ব্যাটেল ফিল্ডে তাকে জায়গায় পৌঁছতে হবে। আজকের নাগরিক সমাজের যা স্টেটাস, আজকের নাগরিক সমাজের যে মানে যে জায়গায় থাকে, আজকে নাগরিক সমাজের যে স্ট্রাকচারাল এবং বেসিক জায়গাগুলো যা যা নিয়ে তারা জীবনযাপন করে, তার যথার্থ রিপ্রেজেন্টেশন তো ওই চন্দ্রচূড়ই করবে। মুর্মু ঘরের মেয়েও তো এখন মাধ্যমিকে 597 পাচ্ছে, মানে তাতে কি প্রমাণ হয়? মুর্মু ঘরের মেয়ে যেহেতু মানে মাধ্যমিকে এত নাম্বার পেয়ে গেল, আমি মানে ব্যাপারটা কি প্রমাণ করতে চাইছি? মানে মুর্মুদেরকে আমরা সম্মান দিলাম, মানে শিডিউল ট্রাইব পিছিয়ে পড়া ক্লাসকে সম্মানিত করলাম এবং তুলে আনলাম না। যেই মুহূর্তে মুর্মু ঘরের মেয়েটা 593 পড়লো, সেই মুহূর্তে সে ওই কর্পোরেট সেকশন, ওই টাকাওয়ালারই প্রতিনিধিত্ব করলো এবং সেই দলে সে ভিড়ে গেল। সে তখন মুর্মু থাকলো না, সে তখন ট্রাইবাল থাকলো না, সে তখন আদিবাসী থাকলো না। তুমি একজন প্রতিষ্ঠিত আদিবাসী মানুষের নাম বলো যে আদিবাসী সম্প্রদায় যথার্থ প্রতিনিধিত্ব করছে। আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে আদিবাসীরা এখনও সেই অনালোকিত, না খেতে পাওয়া, জামা না পাওয়া, দুটো সিদে একটু তেল নুন দিয়ে দিলে সে এখনও তোমার সারাদিন খেটে দেয়, অল্প পুঁজিতে তাদেরকে পরিশ্রম করানো যায়, সারাদিন একটু পেটে খাইয়ে অল্প মজুরি দিয়ে ওই পিচ রাস্তায় পিচ ঢালানো যায় আজও। তো যে আদিবাসীরা, যে ট্রাইবাল সেকশনরা অনেক বড় বড় জায়গায় গেছে, তারা কি ওই সেকশনটার যথার্থ প্রতিনিধিত্ব করছে? তাদের বুকে পেন হয় যে ওরা কেন সত্যি আবার এখনও ওই পিচ ঢালছে রাস্তায়, তারা এখনও লাঞ্ছিত হচ্ছে। তাদের প্রতিনিধি কি ওরা নাকি? ওরা যখনই প্রতিষ্ঠিত হয়ে গেল তখন ওরা ট্রাইবাল থাকলো না, তখন ওরা ওই প্রতিষ্ঠিত লোকগুলো, তখন ওরা প্রতিনিধিত্ব করছে কাদের? ওই টাকাওয়ালা বাবুদের, মানে কর্পোরেট সেকশনের। আমাদের গোটা পৃথিবীটা তো চালাচ্ছে মানে পুঁজির লোকরা, ধনবাদী সংস্কৃতি চালাচ্ছে। তারা আমাদেরকে যেমন যেমন বলবে, আমি ট্রাইবাল হই, আমি পিছিয়ে পড়া হই, আমি অশিক্ষিত হই, আমি মুটে মজুর হই, আমি তাদের মতো করে চলবো। ধরো আমি একজন মুটে মজুর, আমি দিন মুটে মজুরি করি, আমার সংসারটা চলে যায় কোনো রকমে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পাশ দিয়ে যেখানে যাচ্ছি ও তো সারা দোকান দিয়েছে, ওর তো রোজগারটা আমার থেকে বেশি। তাহলে এই যে আমার থেকেও বেশি, আমি সকাল থেকে ভাববো কী করে ওর সাথে আমাকে, মানে ওর পাশেই আমার বাড়িটা, বা ওর একই চা দোকানে চা খাই, বা একসাথে দেখাশোনা হয় সকাল হলেই, ওর আলাদা মানে ফল বিক্রি করে রিচ করছে আর আমি মুটে মজুরি করে রিচ করতে পারছি না। ফলত ওর সাথে যেমন আমার সকাল হলে হাই হ্যালো হবে, বন্ধুত্ব হবে, একটা প্রদীপিড়ি ভাগ করে খাবো, আবার ভেতরে ভেতরে ওর সঙ্গে একটা যুদ্ধ থাকবে। এই যুদ্ধের সুপ্ত বীজটাকে গোপনে গোপনে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা সবাই সেই বীজ, সেই ব্যাকটেরিয়া বহন করি। কিন্তু বাইরে আমরা সবাইকে কি স্যার ভালো আছেন এবং কী পবনবাবু ভালো তো, সে বলে হ্যাঁ ভালো আছি। এই যে এগুলো শেখাচ্ছে কর্পোরেট সেকশন, তোমাকে বলছে তুমি লাথি খাও, তুমি মার খাও, সকাল হলে কিন্তু আমাদের স্যার বলো এবং তোমার কলিগসদের বলো গুড মর্নিং, গুড ইভিনিং, এটা তুমি বলতে থাকো। কিন্তু তোমার সঙ্গে ওর ব্যবধান আছে। এবার ওই ব্যবধানটা মুছে ফেলার জন্য আমাকে কী শেখানো হচ্ছে যে তোমার বেতন কত? 11,000 টাকা। তো তুমি রোদে দাঁড়িয়ে থাকবে 11,000 টাকা, কিন্তু সারাদিনে 3-4টে গাড়ি ধরবে তুমি, তা থেকে 2 পয়সা হয়ে যাবে তোমার। একটা দেখবে হিসেব করে দিনের শেষে 11,000 টাকা, 25,000 টাকা তোমার হয়ে যাবে। তোমাকে খাতায় কলমে 11,000 টাকা বেতন দিচ্ছে, ধরো তুমি একটা বা 15,000 টাকা, তুমি রাস্তায় একটা ট্রাফিক পুলিশ। তো তুমি জানো এবং যারা তোমাকে রিক্রুট করেছে তারাও জানে
তোমাকে অলিখিতভাবে বলে দেওয়া হবে যে তোমার ভাই উবরি থাকবে, মানে তোমার 25,000 টাকা তুমি ঘর নিয়ে যাবে। সেই উবরিটা কি, কোথা থেকে আসে, কি মানে তোমাকে শেখানো হচ্ছে, তোমাকে বলে দেওয়া হচ্ছে যে একটা রেডি থাকবে সাইনবোর্ড, একটা স্ট্রাকচার রেডি থাকবে, তার তলায় তুমি তোমার নিজের মতো করে ব্যাটেল ফিল্ড আছে, তুমি মারামারি করে নিজের জায়গাটা দখল করে নাও। মানে তোমাকে যুদ্ধের কায়দা কানুন তারা শিখিয়ে দিচ্ছে, এবং ওই কিন্তু জায়গায় ধরা পড়লে আবার তারাই তোমাকে খেলাবে, তোমাকে জেলে ঢুকিয়ে ওই দেবে। জায়গায় তুমি যদি বলো না আমি ওই উবরিটা নেবো না, আমি কেন কৈফিয়ত চাইবো যে কেন আমাকে ন্যায্য থেকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে তোমাকে ট্র্যাক থেকে আউট করে দেবে, ও তাই তো? বাবা, মানে তোমার কোথায় জায়গা হবে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, আচ্ছা। মানে তোমার তো কোথায় জায়গা হবে, এখনো তো আন্দামানে সেলুলার জেল বলে কিছু নেই তো, সেখানে তার থেকেও ভয়ঙ্কর কিছু তুমি চলে যাবে, তোমার ঘরে বসেই তোমার ঘরটাই সেলুলার জেলের থেকে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। মানে তুমি যেখানটা ঘর, তোমার ঘরটাও তখন সেলুলার জেলের থেকে ভয়ঙ্কর হয়ে যাবে। সে আন্দামান দ্বীপে যে ভয়ঙ্কর সেলুলার জেল, তোমার ঘরটা তার চেয়েও ভয়ঙ্কর হয়ে যাবে, তুমি যদি এই কম্প্রোমাইজটা না করতে চাও যে আমার 11,000ই যথেষ্ট, আমার আমার আর উবরির দরকার নেই। শুধু আমি ওই জায়গাটা বলছি না, সারা সব জায়গায় সব জায়গা ধরো মানে কি বলি, মানে তোমাকে ওইটা ধরো একটা মেডিসিন, তুমিও জানো আমিও জানি, একটা মেডিসিনে ধরো এমআরপি লেখা আছে 140 টাকা, তাতে লেখা আছে। তুমি যখন দোকানে কিনতে গেলে সেটা তোমার 90 টাকা, বা কেউ নিলে 100 টাকা, কেউ 110 টাকা। কেন এটা হবে? 140 টাকা তো এমআরপি লেখা আছে। তুমি কি জানতে চাও? তুমি জানো আমার তো ছাড় দিচ্ছি, তুমি কি এটা জানতে চাও যে কেন ভাই এমআরপি লেখা আছে, আমি এমআরপি দেবো, এবং এমআরপিটা কি আমাকে আমাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হোক। ধরো ডেক্সোরেঞ্জ, তার একটা দাম আছে একটা ওষুধটা, তো আমি আমার প্যাকেজের গায়ে লেখা থাকবে কস্ট অফ প্রোডাকশান 12 টাকা, ডেক্সোরেঞ্জটা তৈরি করতে খরচ হয়েছে টোটাল সাকুল্যে 12 টাকা। এবার সেখান থেকে ডিস্ট্রিবিউটার রেট কত হবে? 14 টাকা। সেখান থেকে যে আবার একটা জায়গায় যাবে হোলসেল রেটে 15 টাকা, আমি কিনবো 20 টাকা। এই রেটটা পরিষ্কার স্পষ্টভাবে লেখা থাকবে, তাহলে আমি বুঝে যাবো যে ম্যানুফ্যাকচারিং রেটটা এটা, ওখানে ও নিয়েছে 5 টাকা, ও নিয়েছে 5 টাকা, আমি 20 টাকা দিয়ে জিনিসটা কিনছি। তো এগুলো মানে ট্রান্সপারেন্ট, ব্যাপারটার মধ্যেই অস্বচ্ছতা। একটা ট্রান্সপারেন্সি থাকবে। তো ফলে আমি বলছি সমস্ত প্রোডাকশানের গায়ে দেখবে জুতো থেকে শুরু করে জামা থেকে শুরু করে এত দাম লেখা থাকবে, দিয়ে তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। মানে চুরিটাকে কত নিত্য নতুন কায়দায় শেখানো হয়, এটা যদি এই বিজ্ঞানটা তোমাকে শিখে নিতে হচ্ছে, এবং এই কায়দা কানুনগুলো শেখানো হচ্ছে আমাদের স্কুলিংয়ে। কিছুদিন আগে একটা ডাক্তারের সঙ্গে কাছে তো গেলাম, তুমিও গিয়েছিলে, 15 দিন আগে টেস্ট সে আবার করালো করে। একদম মানে ওই বিষয়টা তো না যাওয়াই ভালো। আমাদের তো মানে আমাদের এমন, আমরা জন্মেছি মানে আমাদের ডাক্তারের ঘর যেতে হবে, মানে ও আমাদের ভগবান, মানে ডাক্তার আমাদের ভগবান, এইটা আমাদের শেখানো হচ্ছে। মানে কি না, আমাদের আমাদের যেখানে ইচ্ছে সে কাটতে পারে, যেভাবে হোক কাটতে পারে, যেভাবে হোক মারতে পারে, ফলে সে ভগবান, ফলে আমার কাছে যেতে হবে। এখন ধরো তোমার হার্টের অসুখ, তো তোমাকে কী করলো, খাস 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 করে লিখে দিল, তো দায়িত্ব শেষ। কি না, একটা এক্স রে করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, ইসিজি করতে হবে, এরকম করে লিখে দিল, আমাদের দায়িত্ব শেষ। মানে সে কি জানে যে পেশেন্টটা গেছে, সে আল্ট্রাসাউন্ডটা করতে পারে কি না, তার ইসিজি করার যোগ্যতা আছে কি না, বা সে তার কিসে মানে তার যাবতীয় ডায়াগনোসিস খরচটা সে দিতে পারবে কি না, এইটা কি সে জানে? সে ওইটা জানে। মানে আমাদের শিক্ষা কত খণ্ডিত, কত অসম্পূর্ণ। সে ডাক্তার হিসেবে ওটুকুই জানে আমাকে প্রেসক্রিপশনটা এই ওটা লিখেও করে আনবে আমার কাছে। সে তো লিখে দিল 30 মানে ধরো দেড় সেকেন্ড, তাহলে 1.5 মিনিট। ডাক্তারবাবুর প্রথম প্রশ্নটা হবে রুগীকে যে আপনি কি করেন, আপনি কি করেন, আপনার রোজগার কত, আপনি কোথা থেকে এসেছেন, আপনি সারাদিনে কী কী খান। মানে ডাক্তারের সাথে রুগীর যে সম্পর্ক, সেটা কি আজকের সংস্কৃতি, ডাক্তারি সংস্কৃতি বলে? মানে সেই তো ঠিক করছে টাকাওয়ালারা, ডাক্তার তৈরি করছে টাকাওয়ালারা, চন্দ্রচূড় সেনকে তৈরি করছে টাকাওয়ালারা, মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করছে টাকাওয়ালারা। মানে তাদের যোগ্য প্রতিনিধিত্ব করবে আমাদের এই শিক্ষায় যারা 1, 2, 3, 4 এই যে যারা র্যাঙ্কিং করবে, যারা ক্রিম এডুকেশন মানে স্কুলিং ব্যবস্থায় যারা ক্রিম হবে, তারা ওরাই কাজে লাগাবে। তাদেরকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্য তাদের জন্য আমরা অ্যাডও দিয়ে দিবে। মানে তাদের হয়ে এরাও অ্যাড দেবে, আর ও তাদের হয়ে অ্যাড মানে দেবে। ওদের ফ্যাক্টরিতে তৈরি করে নিচ্ছে, একদম যে একদম স্কুলটা লেবার তো তৈরি করে নিচ্ছে। একদম স্কুলিংটা তো আর স্কুলটা পুরোপুরি কারখানা। এখানে মোটামুটি এই ধরনের প্রোডাক্টগুলো রেডি হবে, এবং সেই প্রোডাক্টগুলো তাদেরই কাজ করবে করে। মানে ধরো একটা কথা বলি, আমাদের দেশে 200 বছর ইংরেজ আমাদের লাথি মারল, 200 বছর আমাদেরকে লাথি মেরে বেরিয়ে গেল। তো তারা এত লোক আমাদের দেশে ভারতবর্ষে তখন কম লোক, মানে আজকের মতো নিশ্চয়ই এত কোটি লোক নয়। ইংরেজি শিক্ষাটা তো ইংরেজরাই নিয়ে এলো এবং তাদের জন্যই। আমি ইংরেজি শিক্ষার কথা বাদই দিলাম, আমি বলছি 200 বছর একটা বিদেশি, হামলা লাগবে, ইংল্যান্ড থেকে আনতে অসুবিধা, আজকে তোমার ধরো উত্তর পাড়ার ছেলে দক্ষিণ পাড়ায় গিয়ে সে একটা পোস্টার মেরে দিতে পারবে?
ধরো আমি একটা দল করি, ও একটা দল করে, আমি ওই পাড়ায় গিয়ে আমার দলের পোস্টারটা মেরে দিয়ে চলে আসতে পারবো, আমাকে ওখানে ভেজে ফেলবে। কিন্তু আজকে ওই পাড়া থেকে, মানে বিদেশের কোনো পাড়া থেকে, একবারে মানে বিদেশ থেকে একটা কমিউনিটি আমাদের ভারতবর্ষে এসে 200 বছর আমাদেরকে লাথি মারল। এটা সম্ভব হলো কী করে? এটা এই কারণেই সম্ভব হলো, কারণ ওই চন্দ্রচূড় সেনের মতো কিছু ছেলে ওরা সেদিন ছিল, তাদেরকে তারা ঠিকঠাক ব্যবহার করে ফেলেছে, ফলে তারা ওদের হয়ে কাজ করেছে। যারা আমাদের দেশের শিক্ষিত মানুষ, যারা আমাদের দেশের ক্রিম, তাদেরকে তো তারা নিয়ে নিয়েছে, তাদেরকে আমলা, আইএস, তাদেরকে পুলিশ অফিসার, তাদেরকে দারোগা, যা কিছু ব্যাটালিয়ানটা তাদের তৈরি করে নিয়েছে। ফলে আমাদেরকে শোষণ, শাসন, আমাদেরকে নিগড়ানোর জন্য যা যা তার দরকার সেটা সে রেডি করে ফেলেছে, ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলেছে। ফলে ওই বিদেশ থেকে ইংরেজরা এসে আমাদের পাড়ার লোককে ঠিক করে আমাদেরকেই ধোলাই দিয়ে আমাদের যা কিছু কেড়ে নিয়ে চলে গেল। তো আজও তাই আমরা সেইভাবেই কিন্তু এই চন্দ্রচূড় সেনদের মতো কিছু লোকের পরাধীনতায় আমরা আজও পরাধীন। ফলে আমাদের স্বাধীনতা যুদ্ধটা কিন্তু শেষ হয়ে যায়নি। আমাকে প্রতিদিন সকাল হলে একটা লড়াই লড়তে হবে, স্বাধীনতার লড়াই। তুমি আদৌ স্বাধীন হয়েছে কি? আমাকে লড়াইটা লড়তে হবে ওদের এগনেস্টে, ওই প্রিভিলেজড ক্লাসের এগনেস্টে, যারা আমাদেরকে শোষণ করে, আমাদেরকে নিগড়ে তারা একটা বিশাল কিছু জায়গায় অবস্থান করবে এবং সম্মান, খ্যাতি, প্রতিপত্তি চূড়ান্ত জায়গায় বসে থাকবে, এবং সেইটাকেই সিস্টেমেটিক ওয়েতে আজকের স্কুলগুলো বাঁচিয়ে রেখেছে।